হ্যালো এভরিওয়ান, দেখো আমি আগের দিন তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায়টা কিন্তু শুরু করেছিলাম। এই ইতিহাসের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে যে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। দেখো এই যে চ্যাপ্টারটা আমি আগের দিন একটা ক্লাস করিয়েছিলাম এবং যতটা হয়েছিল ঠিক তার পর থেকে কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসটা করাবো। দেখো আমি আগের দিন হয়তো তোমাদের বলেছিলাম যে অরণ্য আইন সম্বন্ধে আমি তোমাদের কিছু বলবো। তাহলে আগের দিন আমরা এটুকু জেনেছিলাম যে বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব জিনিসগুলো কি এবং কাকে বলে। এই যে তিনটে শব্দ আলাদা, তেমনি এর মানেটাও কিন্তু আলাদা। এবার তোমরা ভালো করে বুঝবে যে অরণ্য আইন জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এই অরণ্য আইনের ফলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। দেখো যে আদিবাসী এবং উপজাতি যারা ছিল সম্প্রদায়, এরা ভারতের প্রাচীন বাসিন্দা। এবার তারা অরণ্যের নানাবিধ সম্পদ আরোহণ করত এবং বনকে সাফ করে যে সমস্ত খালি জায়গাগুলো থাকতো সেগুলোকে ভরাট করে তারা জমি নির্মাণ করে কৃষিকাজ পরিচালনা করত এবং সরকারকে জমিদাররা কিন্তু তাদের থেকে সেরকমভাবে কোনো রকম ট্যাক্স নিত না। কিন্তু ইংরেজ সরকার এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলো, কারণ ইংরেজ সরকার দেখছিল যে তারা নিজেদের সাম্রাজ্য বিস্তার করছিল, বিভিন্ন রকম শহর নির্মাণ করছিল এবং বিভিন্ন জাহাজ কলকারখানা নির্মাণ করছিল। এর ফলে তাদের প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন দেখা দিল এবং সেই জন্য কিন্তু তারা সেই সমস্ত জায়গা থেকে আমাদের আদিবাসী গোষ্ঠীগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। অরণ্যের যে সমস্ত অধিকারগুলো আদিবাসী জনগোষ্ঠী ভোগ করত সেখান থেকে তাদের সরিয়ে ফেললো এবং যখনই তারা সরিয়ে ফেললো আদিবাসী গোষ্ঠী কিন্তু খুবই ক্ষুব্ধ হলো। কারণ কি, তারা অরণ্যের ওপর যে সমস্ত জমি ছিল ইংরেজ সরকার কি করলো, সেই সমস্ত জমিগুলোকেও বাজেয়াপ্ত করলো, যেগুলো এরা আদিবাসী গোষ্ঠীরা নিজেরা তৈরি করেছিল খাস জমি হিসাবে। এবার বলা হচ্ছে যে ওই সমস্ত জমিগুলো গ্রহণ করে এরা সেই সমস্ত জমির ওপর অত্যাধিক পরিমাণে ট্যাক্স তারা চাপিয়ে দিল এবং আদিবাসী গোষ্ঠী আরও ক্ষুব্ধ হয়ে পড়ল। এবার আমি তোমাদের বলেছিলাম যে প্রথম অরণ্য আইন পাস হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। তাহলে দেখো যে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। তাহলে তোমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। এবার আর একটা প্রশ্ন তোমাদের আসবে যে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। তাহলে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে? 1865। দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে? 1878 খ্রিস্টাব্দে। এবার দেখো প্রথম যখন অরণ্য আইনকে পাশ করলো ইংরেজ সরকার পুরোপুরিভাবে আমাদের জমির অধিকার জঙ্গলের অধিকারটা তারা বনের অধিকারটা তারা নিয়ে নিল এবং 1869 খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভিস তারা গঠন করলো এবং ঠিক তার কিছু বছর পরেই 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইনের নিজেদের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করলো। এর ফলে আদিবাসী গোষ্ঠীটা কিন্তু খুবই ক্ষুব্ধ হলো কাদের ওপর? ইংরেজদের ওপর। যখনই ইংরেজদের ওপর ক্ষুব্ধ হলো পরপর অনেকগুলো বিদ্রোহ কিন্তু দেখা দিল, যেমন হচ্ছে চুয়ার বিদ্রোহ এবং চুয়ার বিদ্রোহ দেখা দিল। তারপর হচ্ছে কোল বিদ্রোহ দেখা দিল, সাঁওতাল বিদ্রোহ এবং মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেখা দিল। এবার আমরা প্রত্যেকটা বিদ্রোহ নিয়ে কিন্তু আলোচনা করব এবং বহু আদিবাসী জীবিকা নির্বাহে ব্যর্থ হয়ে চুরি ডাকাতি শুরু করে এবং বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। 1871, 1911, 1924 খ্রিস্টাব্দে পৃথক ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাস করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে থাকে। তাহলে ইংরেজ সরকার সেই সমস্ত আদিবাসীদের যাদেরকে উচ্ছেদ করেছিল তারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছিল এবং ইংরেজ সরকার আইন পাস করে তাদেরকে শায়েস্তা করার ব্যবস্থা নিচ্ছিল। এবার আমরা দেখব যে
পরপর যে সমস্ত বিদ্রোহগুলো হয়েছিল সেই সমস্ত বিদ্রোহের পুঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যদি আমি আলোচনা করি যে চুয়ার বিদ্রোহটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। এবার চুয়ার বিদ্রোহ জিনিসটা অ্যাকচুয়ালি কি? চুয়ার হচ্ছে একটা উপজাতি গোষ্ঠী, আমাদের আদিবাসী চুয়ার গোষ্ঠী, এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার উত্তর পশ্চিমাংশে বসবাস করত। তাহলে এরা বসবাস করত কোথায়? মেদিনীপুরে, হচ্ছে মেদিনীপুরে বসবাস করত, অবিভক্ত মেদিনীপুরে। অবিভক্ত মেদিনীপুরের কোন দিকে বসবাস করত? উত্তর পশ্চিমাংশে। উত্তর পশ্চিমাংশে বসবাস করত কারা? আমাদের এই চুয়ার আদিবাসী গোষ্ঠী। এবার দেখো, যখন চুয়ার আদিবাসী গোষ্ঠী যখন বসবাস করছে, যে চুয়ার কৃষকদের ওপর ও পশু পাখির পাশাপাশি কৃষিকাজ এবং পশু পাখির পাশাপাশি স্থানীয় জমিদারের অধীন পাইক বা সৈনিক হিসাবে কাজ করত। এদের কাজ কি ছিল? এরা কৃষিকাজ করত, কৃষিকাজ করত, পশু পাখি পালন করত, আর বলা হচ্ছে যে এরা কিন্তু আর কি কাজ করত? পাইক যারা তীর ধনুক নিয়ে মানে পাহারা দেয়, এবং তাদেরকে সৈনিকও বলা হতো, এই সমস্ত কাজগুলো তারা করতো কাদের আন্ডারে? জমিদারদের আন্ডারে। এবং বলা হচ্ছে যে তারা কিছু নিষ্কর জমি ভোগ করত, এবং 18 শতকের দ্বিতীয়ার্ধে চুয়াররা ইংরেজদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছিল সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে চুয়ার বিদ্রোহ জিনিসটা অ্যাকচুয়ালি কি? তাহলে 18 শতকের দ্বিতীয়ার্ধে যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহটা মানে চুয়ারদের ওপর যে বিদ্রোহটা হয়েছিল, সেই বিদ্রোহের প্রতিবাদে যে তারা যে বিদ্রোহটা করেছিল চুয়ারদের ওপর, সেই বিদ্রোহটার নাম ছিল চুয়ার বিদ্রোহ। এবার বলা হচ্ছে, তাহলে একবার দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে চুয়ার আদিবাসী গোষ্ঠী কোথায় বসবাস করত? মেদিনীপুরে বসবাস করত। মেদিনীপুরের কোন দিকটায় বসবাস করত? উত্তর পশ্চিমাংশে বসবাস করত। চুয়ারদের জীবিকা কিভাবে কিভাবে চলতো? ওরা পাইক বা সৈনিক কাজে নিযুক্ত থাকতো। আর কি করত? কৃষিকাজ করত, পশুপালন করত। কিন্তু ইংরেজ সরকার তাদের ওপর শোষণ এবং অত্যাচার করত, তাদের ওপর এত শোষণ এবং অত্যাচার করেছে, সেই জন্য তারা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবার দেখো, প্রথমে কিন্তু এই আদিবাসী গোষ্ঠীদের ওপর যে অত্যাচার করেছিল তা নয়, একটু ভুল হচ্ছে কোথাও, যে কিভাবে তাহলে এরা বিদ্রোহের সঙ্গে জড়িয়ে গেল। বলা হচ্ছে মেদিনীপুরের জমিদার ইংরেজ কোম্পানি করের বোঝা বাড়িয়ে দিলে জমিদারের পক্ষে নিয়ে চুয়াররা প্রথম পর্যায়ে বিদ্রোহ অংশ নেয়। তাহলে চুয়াররা প্রথম পর্যায়ে বিদ্রোহে অংশ নেয়। তাহলে এই বিদ্রোহটা দুটো পর্বে ভাগ হয়েছিল। এই বিদ্রোহটা প্রথম পর্বটা হচ্ছে 1767, এটা হচ্ছে প্রথম পর্ব বিদ্রোহটা হয়েছিল। এবং দ্বিতীয় পর্বে যে বিদ্রোহটা হয়েছিল, সেটা কিন্তু 1798 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে এই বিদ্রোহটা হয়েছিল। এবার দেখো, তাহলে ইংরেজ সরকার জমিদারদের ওপর কিন্তু অত্যাধিক পরিমাণে করের বোঝা চাপিয়েছিল, এবং জমিদাররা হচ্ছে সেই বিদ্রোহ সেই কর দিতে না চাওয়ায় ঘাটশিলার ধলভূমির রাজা জগন্নাথ সিংহ প্রথম এই বিদ্রোহ ঘোষণা করেছিল। তাহলে চুয়ার বিদ্রোহ প্রথমকে ঘোষণা করেছিল? এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথম চুয়ার বিদ্রোহ ঘোষণা করেন, তার নাম হচ্ছে যে রাজা জগন্নাথ সিংহ। তাহলে প্রথম চুয়ার বিদ্রোহ ঘোষণা করেছিল রাজা জগন্নাথ সিংহ। এবং প্রথম পর্যায়ে চুয়ার বিদ্রোহের বিরুদ্ধে ইংরেজরা দরিদ্র চুয়ারদের জমির মালিকানা বাতিল এবং পাইকের পেশা বাতিল করে, ফলে তাদের দুর্দশা আরও বাড়ে এবং তারা ইংরেজদের ওপর ক্ষুব্ধ হয়। তাহলে চুয়াররা কেন ইংরেজদের ওপর ক্ষুব্ধ হলো? তাহলে
বিদ্রোহ ঘোষণা করলো কে? যে রাজা জগন্নাথ সিংহ। এবং এনাদের কাছ থেকেও আস্তে আস্তে আমাদের দেখা গেল যে জমিদারিগুলোকে কেড়ে নেওয়া হচ্ছিল। এমতো অবস্থায় যখন জমিদারিগুলো কেড়ে নেওয়া হচ্ছিল, তখন অন্য কোনো আমাদের জমিদারকে বসানো হচ্ছিল, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল সেই সময়। এবার দেখো, যেই এদের কাছ থেকে জমিদারিগুলো কেড়ে নেওয়া হচ্ছিল, তখন অন্য জমিদার যারা আসছিলেন তারা কি করলো, এবার ধরো ধরো ছিল, সাপোজ ধরে নিলাম ইনিই ছিল, রাজা জগন্নাথ সিংহই বসেছিল। কিন্তু ইংরেজ সরকার, ওই যে বললাম যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইংরেজ সরকার বলল যে তোমরা চুয়ারদের জমিগুলো কেড়ে নাও, যে সমস্ত নিষ্কট জমিগুলো ছিল এবং ওরা চাষাবাদ করতো, যেখান থেকে তোমরা মানে কোনো রকম ট্যাক্স যারা দিত না, সেই জমিগুলো কেড়ে নাও। এবং তারা এই যে পাইক, তোমাদের কাছে যে সৈনিক হিসাবে যে কাজ করছে এরা, তোমরা ওদের পদ থেকে সরিয়ে দাও। এমতো অবস্থায় তোমরা এবার দেখলো যেই সরিয়ে নিল, অমনি এদের অবস্থা কিন্তু আমাদের চুয়ার আদিবাসীদের, এরা ছিল তো আদিবাসী গোষ্ঠী। তাহলে এই যে আদিবাসী গোষ্ঠী ছিল, এদের ওপর কিন্তু মানে এদের অবস্থা প্রচণ্ড শোচনীয় হয়ে উঠল। এবং জঙ্গলমহল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে দ্বিতীয় চুয়ার বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এবং এই বিদ্রোহের অগ্রভাগে ছিল বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিংহ। তাহলে দ্বিতীয় পর্বের বলা হচ্ছে যে, তাহলে এই যে দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তার নাম হচ্ছে দুর্জন সিংহ। এবার এই যে রায়পুরের জমিদার দুর্জন সিংহ এবং মেদিনীপুরের শিরোমণি, তিনি কিন্তু মেদিনীপুরের লক্ষ্মীবাই নামেও পরিচিত ছিল। এবং এমন একটা সময় দেখা গেল যে এই বিদ্রোহকে থামানোর জন্য ইংরেজ সরকার আমাদের শিরোমণিকে হত্যা পর্যন্ত করলো এবং বিদ্রোহ আস্তে আস্তে শিথিল হয়ে পড়ল। এবং এই বিদ্রোহে দেখা যাচ্ছে যে চুয়ার বিদ্রোহ ছিল সশস্ত্র উপজাতি এবং সম্প্রদায়ভুক্ত মানুষ, অস্ত্র চালনা এবং যুদ্ধ ছিল তাদের সহজাত বৈশিষ্ট্য। এবং বলা হচ্ছে ইংরেজ কোম্পানি মেদিনীপুর, বাঁকুড়া, ধলভূম অঞ্চলের স্থানীয় জমিদারদের ওপর ভূমির রাজস্বের বোঝা বাড়িয়ে দেয় এবং রাজস্ব পরিশোধে ব্যর্থ জমিদারি বাজেয়াপ্ত করতে শুরু করে। ফলে জমিদাররা বিদ্রোহ শুরু করে, চুয়াররা জমিদারদের পক্ষ নিয়ে বিদ্রোহ করেছিল। তাহলে এইভাবেই আমাদের চুয়ার বিদ্রোহটা পরিচালনা হলো এবং কে কে নেতৃত্ব দিল, এবং প্রথম পর্বের বিদ্রোহ কিভাবে থেমে গেল এবং দ্বিতীয় পর্বের বিদ্রোহ কিভাবে থেমে গেল আমরা কিন্তু ভালো করে বুঝলাম। তাহলে একবার ভালো করে রিভাইজ দিইনি। দেখো, মূল টপিক কি ছিল? চুয়ার বিদ্রোহ। চুয়াররা কারা ছিল? আদিবাসী গোষ্ঠী। প্রথম পর্বে চুয়ার বিদ্রোহ কবে হয়েছিল? 1767 খ্রিস্টাব্দে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে কবে হয়েছিল? 1798 খ্রিস্টাব্দে থেকে 1799 খ্রিস্টাব্দে। এবার প্রথম পর্বে চুয়ার বিদ্রোহের নেতাকে ছিল রাজা জগন্নাথ সিংহ। চুয়াররা কি কাজ করত? তারা পাইক বা সৈনিক হিসাবে কাজ করত। তাদের এমনি জীবিকা চলতো কীভাবে? কৃষিকাজ, পশুপালন আর সৈনিক হিসেবে কাজ করার ফলে তাদের জীবিকা অর্জন করত। এবং তারা কিভাবে জমি অধিগ্রহণ করেছিল? জঙ্গল পরিষ্কার করে তারা কিন্তু তাদের নিষ্কর জমি তৈরি করেছিল। তাহলে রাজাকে ট্যাক্স যারা রাজা ছিল বা জমিদার ছিল তাদেরকে কোনো রকম ট্যাক্স দিতে হতো না। কিন্তু ইংরেজ সরকার আসার ফলে এদিকে ট্যাক্স দিতে হয়েছিল। ফলে এরা কিন্তু খুবই ক্ষুব্ধ হয়েছিল এবং ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। প্রথমে তারা রাজাকে সমর্থন করে বিদ্রোহ করেছিল, কিন্তু পরবর্তীকালে ইংরেজ সরকার তাদেরকে সমস্ত দিক দিয়ে বঞ্চনা করলো। তার ফলে কিন্তু তারা নিজে থেকেই বিদ্রোহ শুরু করেছিল। এবার দেখো, দ্বিতীয় পর্বে যে চুয়ার বিদ্রোহটা হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিল? দুর্জন সিংহ। আর কে দিয়েছিল? মেদিনীপুরের শিরোমণি। এই শিরোমণিকে কি বলা হয়? আমাদের মেদিনীপুরে লক্ষ্মীবাইও বলা হয়। এবার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই বিদ্রোহে আমাদের শিরোমণিকে হত্যা করা হয় এবং বিদ্রোহ আস্তে আস্তে শিথিল হয়ে পড়ে এবং চুয়াররা বিস্তীর্ণভাবে এদিক ওদিকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন চুরি চামারির কাজে নিযুক্ত হয়। এবং ইংরেজ সরকারও কিন্তু তাদের জন্য একটা আইন পাস করে তাদের উপর দমন পীড়ন অত্যাচার চালানো হয়। এটা ছিল আমাদের চুয়ার বিদ্রোহ।